ওয়াকফ মামলায় সরকারি যুক্তিকে নস্যাৎ সিংভির। আর কি হলো বিস্তারিত আলোচনা করব। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনান। পীযূষ দা, আজ সরকারি যুক্তিকে নস্যাৎ করলেন সিংভি, আর কি হলো আজকে ওয়াকফ মামলার শুনানিতে? দেখো, ওয়াকফের এই সংশোধনী আইনে 3 ই ধারায় পরিষ্কার করে বলা আছে যে সরকার যদি মনে করে সেই যে কোনো জমিকে, ওয়াকফের সম্পত্তিকে, সেটা সরকারি জমির ওপরে সম্পত্তিটি হয়েছে এমনটা মনে করলে কালেক্টরের মাধ্যমে তা সার্ভে করে, অর্থাৎ পর্যবেক্ষণ করে সেই জমি কিন্তু সরকার বাজেয়াপ্ত করতে পারে। এমনটাই কিন্তু নতুন সংশোধনী আইনে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে। এখন এখানেই প্রশ্ন উঠছে, মনু সিংভি সেই যুক্তিকে নস্যাৎ করে দিয়ে বলেছেন যে আজ থেকে 100-200 বছর আগে যদি কোনো সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি দান হয়ে থাকে, হঠাৎ যদি সরকার মনে করে সে তার নিজের কালেক্টরকে দিয়ে তার পর্যবেক্ষণ করে সেই জমি বাজেয়াপ্ত করলো, কিন্তু কি পদ্ধতিতে সেই জমিকে পর্যবেক্ষণ করা হবে বা সেই বিচার প্রক্রিয়াটা কিভাবে হবে, কোন কোন আইনের ওপর দাঁড়িয়ে সেই বিচার প্রক্রিয়া হবে এবং সেই বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে কতটা নিরপেক্ষতা বজায় থাকবে, সেই বিষয়ে কিন্তু কোনো দিশা এই সংশোধনী আইনে নেই। ফলে সরকার ইচ্ছে করলে যে কোনো ওয়াকফ সম্পত্তিকেই সে নিজের বাজেয়াপ্ত করতে পারে। তার কারণ, সরকার যদি মনে করে যে ওই জমিটি সরকারি জমি, তাহলে কালেক্টরকে দিয়ে সে সঙ্গে সঙ্গে তার সার্ভে করাতে পারে। এখানেই মনু সিংভির প্রশ্ন যে কেন সেই সংশোধনী আইনে আদালতের কথা বলা হয়নি, অর্থাৎ আর যদি কোনো সেই সম্পত্তি নিয়ে সরকারের হতে পারে বা কোনো সম্পত্তির ব্যক্তিগত মালিকানা থেকে সেই সম্পত্তির বিতর্কিত জায়গায় যেতে পারে, তাহলে তারা তো আদালতের আঙিনায় গিয়ে সেই বিচার চাইতে পারে। সেই বিচারটা যদি আদালতে হতো তাহলে সেক্ষেত্রে তার নিরপেক্ষতা বজায় থাকতো। কিন্তু এখানে শুধুমাত্র কালেক্টরের হাতে সেই ক্ষমতা দিয়ে সংশোধনী আইনে সরকার কিন্তু নিজের করায়ত্ত বা নিজের অধিকার বা নিজের জোর খাটাবার যে প্রচেষ্টা করছে তা এই সংশোধনী আইনে পরিষ্কার। এইভাবেই সরকারের ওই যুক্তিকে খণ্ডন করেছেন আইনজীবী মনু সিংভি। পীযূষ দা, তুমি আমাদের সঙ্গে থাকো। ওয়াকফ মামলার শুনানি এতদিন ধরে, গত 3 দিন ধরে যে ওয়াকফ মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে, তা ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানা যাচ্ছে, কিন্তু রায়দান স্থগিত রাখা হয়েছে। রায়দান কি হতে পারে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনান। পীযূষ দা, রায়দান ইতিমধ্যে স্থগিত রাখা হয়েছে, কিন্তু কি হতে পারে রায়দানে? দেখো, ওয়াকফ মামলায় মূলত প্রধান বিচারপতির যে বিষয়টি একদম সরাসরি বলেছেন যে তিনি এই বিষয়ের ওপর গুরুত্ব দেবেন বা কনসিডার করবেন বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে, সেটি হচ্ছে যে পুরনো যে সমস্ত ওয়াকফ জমিগুলি, ওয়াকফ সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তির রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি তা সরকার সেই জমিগুলিকে দখল নেয় বা বাজেয়াপ্ত করে, সেই যে আইন রয়েছে, আইনের এই দিকটি কিন্তু কনসিডার করবে সুপ্রিম কোর্ট। এটা কিন্তু আজকে সওয়াল চলাকালীন পরিষ্কার করে দিয়েছে প্রধান বিচারপতি। এই নতুন আইনে, সংশোধনী আইনে সরকারের পক্ষ থেকে যা বলা হয়েছে সেটা হচ্ছে সমস্ত ওয়াকফ সম্পত্তিকে কিন্তু নথিভুক্ত করতে হবে। আজকে কপিল সিব্বলের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট আদালতের সামনে পেশ করা হয়, সেখানে দেখা যায় যে জম্মু কাশ্মীরের ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণের সংখ্যা হচ্ছে 0, অর্থাৎ সেখানে কোনো ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণ করা হয়নি। এক্ষেত্রে কপিল সিব্বলের দাবি যে এটি সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব, অর্থাৎ রাজ্য পর্যালোচনা করে, রাজ্য সার্ভে করে সমস্ত ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করানোর দায়িত্ব রাজ্যের। সেক্ষেত্রে যদি না করা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা সঠিক নয়। অপরদিকে সুপ্রিম কোর্টের সওয়াল চলাকালীন কপিল সিব্বলের দাবি যে মুসলিম শরিয়ত আইন অনুযায়ী যে 5 বছরের যে সময়সীমা, অর্থাৎ প্র্যাকটিস,
যে বিষয়টি সংশোধনী আইনে উল্লেখ করা হয়েছে সেখানে তারা দান করতে পারবেন, যে দান করতে পারবেন না 5 বছরের প্র্যাকটিস হলে, এই যুক্তির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেলের যুক্তি হচ্ছে যে মুসলিম শরিয়ত আইনের 2 নম্বর ধারায় যে বিবাহ থেকে শুরু করে মুসলিম রিচুয়ালের উল্লেখ আছে, সেখানে কিন্তু সেই রিচুয়ালে অংশগ্রহণ করতে গেলে সেই ব্যক্তির কাছে একটি ফর্ম ফিল আপ করে জমা দিতে হয়। সেখানে তিনি যে মুসলিম সেই বিষয়টি উল্লেখ করতে হয় এবং তার ডিটেল দিতে হয়, এবং 3 নম্বর ধারায় শরিয়ত আইনের 3 নম্বর ধারায় সেই ফর্মের উল্লেখ আছে। কেন্দ্রীয় সরকারের আইনজীবীর যুক্তি যে ওই একই ফর্ম যদি জমা দিয়ে ওয়াকফ সম্পত্তিকে দান করা হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধে নেই। অর্থাৎ এই সংশোধনী আইনে 5 বছরের যে কথা, প্র্যাকটিসের কথা বলা আছে, তা শরিয়ত আইনের 2 নম্বর এবং 3 নম্বর ধারাকে মেনটেন করেই এই সংশোধনী আইনে তা রাখা হয়েছে। দ্বিতীয়ত, যে এই যে ওয়াকফ সম্পত্তি, এই সম্পত্তির ক্ষেত্রে যে সমস্ত সম্পত্তিগুলি রয়েছে সেগুলি নথিভুক্তিকরণের ক্ষেত্রে মোতোয়ালির রেজিস্ট্রেশনের প্রয়োজন ছিল, কিন্তু নতুন আইনে পরিষ্কার বলা হয়েছে ওই ওয়াকফ কমিটিতে যে কোনো ব্যক্তি কিন্তু তার নথিভুক্তিকরণ করতে পারে, শুধুমাত্র যে মোতোয়ালি দ্বারা রেজিস্ট্রেশন হবে তা নয়। 3 নম্বর, কেন্দ্রীয় সরকার তার আইনে পরিষ্কারভাবে বলে দিয়েছে যে পূর্বে যেমন এই ওয়াকফ সম্পত্তিতে শিয়া এবং সুন্নির আধিপত্য ছিল, এখন থেকে কিন্তু মুসলিম কমিউনিটিতে এই শিয়া সুন্নি ছাড়াও যে সমস্ত পিছিয়ে পড়া জাতি রয়েছে তারাও কিন্তু এই কমিটিতে অংশগ্রহণ করতে পারবে। এইভাবে কেন্দ্রীয় সরকার সংশোধনী আইনটাকে যে দিকগুলি তুলে ধরেছেন তার মূল লক্ষ্য হচ্ছে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যে সমস্ত বেআইনি কার্যকলাপ চলে সেই বেআইনি কার্যকলাপগুলিকে আটকাবার জন্যই এই সংশোধনী আইন, তা কিন্তু কেন্দ্রের আইনজীবী পরিষ্কার করেছেন। অপরদিকে কপিল সিব্বাল এবং মনু সিংভিদের দাবি ছিল যে পুরনো সম্পত্তিগুলির হস্তান্তর সংক্রান্ত নথি যদি না দেওয়া হয় তাহলে সেগুলিকে বাতিল বলে ঘোষণা করা হবে এবং সরকার বাজেয়াপ্ত করবে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পরিষ্কার করে দিয়েছে যে সেক্ষেত্রে শুধুমাত্র ওই সম্পত্তিগুলি তার সংশ্লিষ্ট আদালত থেকে চিহ্নিতকরণের শংসাপত্র এবং ওই ওয়াকফ সম্পত্তির বিগত 5 বছরের যে হিসেব, সেই হিসেব জমা দিলেই তার নথিভুক্তকরণ হবে। তবে সম্পত্তি নথিভুক্তকরণের ক্ষেত্রে সেই বোর্ডের যিনি আছেন, ওয়াকফ বোর্ডের কর্তারা, তারা সার্ভে করবেন এবং সেই সম্পত্তি কোনো বিতর্কিত সম্পত্তি কিনা তা যাচাই করে তবেই তারা নথিভুক্ত করবেন। অনেক ধন্যবাদ পীযূষদা।